দীপ্ত সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে নারী, আলোচনায় মত বিশেষজ্ঞদের। এয়ারবাস না কিনলে ইউরোপের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে, ডিক্যাপ টকে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলের সময় 30 দিন, চিঠির জবাব দেয় নাই ভারত। খোলা আকাশের নিচে আগুনে পোড়া করাইল বস্তির বাসিন্দারা, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার। বর্তমানে নারীরা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। নারীদের বিষয়ে একটি পশ্চাৎপদ মানসিকতা পাওয়া যাচ্ছে। এই অবস্থা দেশের জন্য শুভ লক্ষণ নয়। বুধবার রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। এর উদাহরণ মাত্র আমি বলছি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে চ্যালেঞ্জিং সোশ্যাল নর্মস অ্যান্ড পাওয়ার ডায়নামিক্স টুয়ার্ডস আ ফিয়ার ফ্রি ফিউচার শীর্ষক সংলাপ আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। এতে বক্তারা নারীর প্রতি ঘটে যাওয়া নানা ধরনের সহিংসতার বর্ণনা দেন। তারা বলেন, নারী ও পুরুষের মধ্যে ভারসাম্য রক্ষায় প্রথা, আইন ও ধর্মকে ব্যবহার করা হয়। নারীরা একত্রিত হলে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে সুরক্ষার বিষয়টি তুলে ধরতে বাধ্য হবে। সবাইকে একত্রিত করেন, রাজনীতিবিদদের ধরেন, নির্বাচন করতে চাচ্ছে, আমাদের কথা শুনতে হবে। ওনাদের কথা শুধু আমরা শোনার জন্য বসে নেই। নির্বাচনী ইশতেহারে নারীদের সম্বন্ধে কি থাকবে? আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি, প্রত্যেক প্রধান দলে, তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারবো এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না। আর আমরা রিফর্ম ট্র্যাকার দিয়ে ওনারা করছেন কি করছেন না সেটা দেখব। অন্য বক্তারা বলেন, মানুষের মনের ভিতর স্বৈরাচারী মনোভাব রয়েছে। নারীর যে শক্তি তা কাজে লাগানো যাচ্ছে না। কাঠামোগত পরিবর্তন না হলে বড় পরিবর্তন আসবে না। এত বড় একটা অভ্যুত্থান, এত বড় একটা আন্দোলন, যেখানে 70% আমাদের তরুণ মেয়েরা ছিল মাঠে, 60% ছিল মাদ্রাসার ছেলেমেয়েরা। মাইন্ড ইউ, দিস ইজ টু বি নোটেড। এখানে এই যে আন্দোলনের সময় মেয়েরা এত সাহস নিয়ে বেরিয়ে এসে পরবর্তীকালে তারা সেই সাহসের জায়গাটা যে হারিয়ে ফেলে, সেটা নিয়ে অনেক বিশ্লেষণ হতে পারে। আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি যে এই শক্তিটাকে কেন আমরা আমাদের রাষ্ট্রীয় জায়গায় এবং আমাদের এনজিওর জায়গায় আমরা আরো শক্তভাবে কাজে লাগাতে পারছি না। তারা বলেন, সহিংসতা প্রতিরোধে নারীদের যেমন সোচ্চার হতে হবে, তেমনি রাষ্ট্রচিন্তকদেরও বিষয়টা নিয়ে ভাবতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ। বুধবার ডিক্যাপ টকে বাংলাদেশ একটি সত্যিকারের জাতীয় সমঝোতার তাগিদ দিয়ে তিনি বলেন, এয়ারবাস না কিনলে ইউরোপের সঙ্গে সম্পর্ক এবং রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়বে। দেশের কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের আমন্ত্রণে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টক অনুষ্ঠানে তিনি খোলামেলা কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বাংলাদেশের রাজনীতিতে সব পক্ষের ঐক্যমত্য এখনই সম্ভব নয় বলেও অনুধাবন করছেন জার্মান রাষ্ট্রদূত। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে এটাও প্রত্যাশা করি। ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটাই মুখ্য বিষয়। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ক্ষমতার অপব্যবহারের বিচার হতে হবে, তবে ইউরোপ মৃত্যুদণ্ডের বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবেলায় যে কোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হবে। আইনগত প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বোয়িং বা এয়ারবাস কেনা বাংলাদেশের নিজস্ব বিষয়, তবে এর প্রভাব অবশ্যই পড়বে ইউরোপের সঙ্গে কৌশলগত সম্পর্কে। এয়ারবাস হতে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে। আমরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দ্বিপক্ষীয় সম্পর্কটা এভাবেই চলতে দেওয়া উচিত। তিনি বলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ের আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে বুধবার থেকে আগামী 30 দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। গত 17 নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করে। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রায়ে আদালত বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য 2টি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার বিষয়ে বিদেশিদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হবে বলেও মনে করেন তিনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে পাঠানো চিঠির উত্তর আসেনি। যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে ফেরত দেওয়া, ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের 2 লকারে পাওয়া স্বর্ণালংকার তার একার নয়। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, এগুলোর কিছু তার ব্যক্তিগত, কিছু মেয়ের এবং কিছু তার বোনের। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, প্রতিটি অলংকারের আলাদা মার্কিং আছে। মঙ্গলবার অগ্রণী ব্যাংকের 2টি লকারে 831.67 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। লকার 2টি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের যৌথ নামে খোলা। দুদক মহাপরিচালক জানান, মঙ্গলবার রাতে পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা আরেকটি লকার খোলা হয়। তাতে শুধু খালি পাটের ব্যাগ পাওয়া গেছে। অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লকার খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিআইসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের 2 জন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম। অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে শনিবার মক ভোটিং এর আয়োজন করেছে নির্বাচন কমিশন। এরপর ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। এদিকে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে আসন্ন নির্বাচনে যাতে কোনো অপতথ্য ছড়ানো না হয়, এজন্য ইসির সাথে কাজ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টিকটকের অপব্যবহার বন্ধে নিজেদের অবস্থান তুলে ধরতে বুধবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে টিকটক কর্তৃপক্ষ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৈঠকে টিকটকের 9 জন প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম জানান, টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে কোনো অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত বা বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য বিশেষ নজর দিচ্ছেন তারা। আমাদের প্ল্যাটফর্মটা যেন কোনোভাবেই ইলেকশন রিলেটেড মিসইনফরমেশন স্প্রেডিং বা ম্যানিপুলেশনের জন্য ইউজ না হয়। আমাদের একটা ওয়াইডার একটা টিম এসেছে যারা বাংলাদেশের প্রেক্ষাপটে ইলেকশন ইন্টিগ্রিটি নিয়ে কি আমরা করছি আগামী কয়েক মাসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের সঙ্গে কাজ করব একসাথে, যাতে করে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের আপকামিং ইলেকশনে কোনো রকমের ব্যত্যয় সৃষ্টি না হয়। এদিকে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মক ভোটিং এর প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আগামী শনিবার রাজধানীর শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হবে এই ভোট। আমরা আমাদের অভিজ্ঞতাটাকে আরেকটু ঝালাই করে নিতে চাই, যাতে আমরা একটা ভালো করতে পারি, এবং এরপরে নির্ভর করবে যে আমাদের
কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে, ভোট কক্ষের সংখ্যা কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে, আদৌ অ্যাডজাস্টমেন্ট লাগবে কিনা, লাগলে কতটুকু, ইত্যাদি ইত্যাদি। তিনি জানান, পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও 5 দিনের সময়সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বুধবার রাত 12টার পর থেকে বিশ্বের সকল দেশের প্রবাসী পোস্টাল ভোটিংয়ের জন্য 18 ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। 18 তারিখ হচ্ছে নিবন্ধনের শেষ তারিখ, এখন পর্যন্ত আমাদের কাছে 18 ডিসেম্বর পর্যন্ত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আগুনে পুড়ে ছাই রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে এখন কেবল ধ্বংসচিহ্ন। মঙ্গলবারের ভয়াবহ আগুনে এই বস্তিতে পুড়ে গেছে 1,500-এরও বেশি ঘর। সব হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার এখন খোলা আকাশের নিচে। আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার। চারদিকে তাকালে শুধু মানুষের হাহাকার, চোখের সামনে পুড়ে ছাই থাকার ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। আগুনের এমন লেলিহান শিখায় কেবল তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না অসহায় এই মানুষগুলোর। রাতভর আগুনের সাথে লড়াই করা মানুষগুলো সকালের আলোয় দেখেছেন আগুনে পুড়ে গেছে সব। ধ্বংসস্তূপের মাঝেই তারা খুঁজে চলেছেন ব্যবহারের জিনিসপত্র। শুধু নিজেদের জীবনটা নিয়ে বের হয়ে গেছে, ঘরের জিনিসপাতি সব পুড়ে গেছে। আমার ফ্রিজ, টিভি, ইটি, র্যাক, শোকেস মুকেস সম্পূর্ণ সব পুড়ে গেছে। আমার বাচ্চাটার বই পর্যন্ত কিছুই নেতারি না, আমার বাচ্চাটার কিছুই নেতারি না। আগুন দেখছি আমি সব বাইরে চলে গেছি, আর কিছু বাইর করতে পারি নাই। মানুষগুলোই সরাই দিছি আমি, এই কোনো ঘরে আসে নেই মানুষ, বাইর করে লাস্টে আমি নিজে বাইরেই গেছি। আর আগুনে ক্ষতিগ্রস্ত করাইল বস্তির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় কম। ছোট ছোট বাচ্চা কম্বল টম্বল, শীতে অনেক শীতকাল তো অনেক একটু কম্বল মশারি এগুলো দিলে বেশি উপকার হইতো। সরকার যদি ইচ্ছা পূরণ করতে পারে যে আমরা একটু টাকার ব্যবস্থা করে দিতে পারে, আমরা তো টাকার জায়গা নাই, এইটুকু জায়গা চাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই নিরীহ মানুষদের প্রতি যদি উনি মনে করো সুদৃষ্টিতে তাকায়, তাহলে আমরা হয়তো খেয়ে পরে বসতে পারবো। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী লাগোয়া করাইল বস্তিতে প্রায় 90 একর জায়গার ওপর 10,000-এর বেশি ঘর ছিল। আগুনে সবই পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিবারের মতো এবারও ওনাদেরকে তালিকা তৈরি করছি, সহযোগিতা করব, আমাদের শুকনা খাবার বা কম্বল, এবং আমরা বিকালে আবার বিভিন্ন সংস্থার সাথে বসবো যে আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি, ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে পারি। এর আগে চলতি বছরের 21 ফেব্রুয়ারি ও গত বছরের 24 মার্চ ও 18 ডিসেম্বর আগুন লেগেছিল করাইল বস্তিতে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,59,718 কোটি টাকা। বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6.5 লাখ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের 35.73%। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে 18,03,840 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 6,44,515 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের শতকরা 35.73%। যদিও গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 2,84,977 কোটি টাকা। সে হিসেবে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,59,718 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, ঋণ খেলাপি হওয়ার নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত করার কারণে দেশে খেলাপি ঋণ বাড়ছে। এছাড়া ব্যাংকের গুণগত মান যাচাইয়ে প্রকৃত ঋণ প্রকাশ পেয়েছে। কিছু ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ, বিশেষ করে আপনারা দেখেছেন যে 5টা ব্যাংকের জন্য করা হয়েছে। এছাড়া আরও অনেকগুলো ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি। তো সেগুলো পর্যালোচনার পর সেখানে দেখাচ্ছে অনেকগুলো ঋণ পাওয়া গেছে যেগুলোর মান আসলে আগের চেয়ে আরও খারাপ হয়েছে। এই জন্য কিছু ব্যাংকের বেলায় আপনি দেখেছেন সেটা খেলাপি ঋণের পরিমাণটা অথবা আমরা শ্রেণীকৃত ঋণ বলি, সেটার হারটা অনেক বেশি, এবং কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এটা 90% উপরে চলে গেছে। হিসাবের স্বচ্ছতা থাকায় ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসছে বলে মত বিশ্লেষকদের। বিনিয়োগের অভাব ও অর্থনৈতিক উন্নয়নে কাঙ্ক্ষিত গতি না থাকায় খেলাপি ঋণ বাড়ছে বলে মত তাদের। আস্তে আস্তে তো আমরা এই তথ্য প্রকৃত চিত্র পাচ্ছি, এবং আসলে কতটুকু সেটা পেতে আমাদের আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। তার কারণ সব ব্যাংকের যদি
সামগ্রিক একটা খেলাপির তথ্য আসে, তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত অর্থেই যে খেলাপি ঋণের পরিমাণ কতটুকু। যারা খেলাপি রয়েছেন তো তাদের একটা অর্থ দিয়ে তারপরে আবার কিন্তু পুনঃশ্রেণীকৃত করা, আবার রেগুলারাইজ করা, সেগুলো একটা উদ্যোগ শুরু হয়ে গেছে, কিন্তু সেটাও আমার ধারণা যে অত দ্রুত হয়তো গতি পাবে না। যেসব ঋণ নবায়ন করা হয় তার অনেকগুলো আদায় হচ্ছে না। অনিয়মের কারণে অনেক ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে চলতে থাকলে আগামীতে খেলাপি ঋণ আরও বাড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে তৌহিদি জনতার হামলায় বাউল সমর্থকদের ডাকা প্রতিবাদী সমাবেশ পণ্ড হয়েছে। এ সময় 2 সমর্থককে মারধর করেছে ঠাকুরগাঁওয়ের তৌহিদি জনতা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও কোর্ট চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাউল সাধকদের ওপর হামলা ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বাউল সমর্থকরা একটি প্রতিবাদী সমাবেশ ডাকে। এতে সকাল থেকে শহর জুড়ে উত্তেজনা বাড়তে থাকে। দুপুরে ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউল সমর্থকরা অবস্থান নেন। এ সময় তাদের বিপরীতে তৌহিদি জনতা অবস্থান নিলে তা সংঘাতের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বাউলদের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি আরও বলেন, আইন না মেনে চলায় করাইল বস্তিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটা আপনার এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগের বিষয়ে আংশিক শুনানি হয়। অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানি হবে আগামী রবিবার। 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে নানা মন্তব্য করেন ফজলুর রহমান। প্রসিকিউশনের অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করেছেন এবং বিচারক ও বিচার প্রার্থীদের অবমাননা করেছেন। জনৈকা অতন্দ্রানু রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করছেন। সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে বিবেচনা করবে। অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে তা সর্বৈব মিথ্যা। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আলী রিয়াজের এই বিবৃতি প্রচার করা হয়। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গরু, ছাগল, হাঁস, মুরগির দেশীয় জাত রক্ষায় গবেষণা চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। গ্রামীণ নারীরাও পশু পালন করে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো প্রাণী সম্পদ সপ্তাহ পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গার ছোট বড় উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে গবাদি পশু ও পোল্ট্রি মুরগি আছে তা শুধু উৎপাদনের অংশ না, গ্রামীণ নারীদের জীবিকার সঙ্গেও সম্পৃক্ত। উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের জন্য যে কোনো অর্থকরী কাজ বেছে নিতে হলে হাঁস মুরগি, গরু ছাগল পালন ছাড়া কোনো উপায় নাই। এগুলো পালন করে নারীরা নিজেদের এবং তাদের পরিবারের আয় উন্নতি করেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, প্রাণী সম্পদ খাতকে আরও উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এটা নিউজিল্যান্ডের মতো দেশ হলে সেটা থাকতো না, কিন্তু আমাদের দেশে পশুখাদ্য চারণভূমিতে সম্ভব না, এটা নিজেরা
একটা প্রক্রিয়াগত করে তৈরি করতে হয়। এরপর সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে 3 দিনব্যাপী দেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন উপদেষ্টারা। সারা দেশের খামারিরা অংশ নিয়েছেন এবারের আয়োজনে। কাজী ফার্মস আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক একদিন বয়সী যে মুরগির বাচ্চা এটা উৎপাদন করে থাকে। আমরা কয়েক ধরনের বাচ্চা উৎপাদন করি, যেমন আমরা ব্রয়লার যে বাচ্চাটা সেটা আমরা উৎপাদন করি। লেয়ার ডিমের জন্য যেই বাচ্চা আমরা যেই ডিম পাড়ে যেই লেয়ার মুরগি এই যে বাচ্চা এই বাচ্চাটা উৎপাদন করি। শুধুমাত্র মুরগিকে ভালো করলে হবে না, পাশাপাশি এটা যাতে আমাদের মানুষের জন্য কোনো ক্ষতিকর না হয় এই দিকটা চিন্তা করে কাজী ফার্মসের ফিড হলো অ্যান্টিবায়োটিক ফ্রি। স্টলে গরু, মহিষ, ছাগল, পোলট্রি, মুরগি, দুম্বা সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির প্রদর্শনী চলছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএতে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে স্মার্ট ডিজিটাল সাবমিশন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়েছে। এই নতুন সিস্টেমের মাধ্যমে পুঁজিবাজারে সংশ্লিষ্ট ডকুমেন্ট ও প্রকাশনা দ্রুত, নিরাপদ, রিয়েল টাইমে জমা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা বাজারে কার্যক্রমের স্বচ্ছতা ও গতি বাড়াবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন। বুধবার রাজধানী নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আনুষ্ঠানিকভাবে ডিএসসির স্মার্ট সাবমিশন সিস্টেমের রেগুলেটরি সাবমিশন মডিউল ও সিএসসি অনবোর্ডিং উদ্বোধন করা হয়। 2024 সালে কেবল ঘনিষ্ঠজনদের হাতেই প্রতিদিন গড়ে 137 জন নারী খুন হয়েছেন, যা গড়ে প্রতি 10 মিনিটে একজন। আন্তর্জাতিক নারী নির্যাতন নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত বছর বিশ্বব্যাপী সব মিলিয়ে 83,000 নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার 60%ই সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। সংখ্যায় যা 50,000-এরও বেশি। ঘনিষ্ঠজনদের হাতে নারী খুনের হার সবচেয়ে বেশি আফ্রিকায়, এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ওশেনিয়া, এশিয়া ও ইউরোপ। রাশিয়া ও ইউক্রেনের প্রায় 4 বছরের যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যান ড্রিসকল বৈঠক করেন। এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনের সাথে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা। আলোচনার পর ইউক্রেন জানায়, তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি পরিকল্পনাকে সমর্থন করছে। অপরদিকে যুদ্ধ অবসানের জন্য দুই পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে বিশেষ দূত পাঠানোর কথা জানান তিনি। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে নারী, আলোচনায় মত বিশেষজ্ঞদের। এয়ারবাস না কিনলে ইউরোপের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে, ডিক্যাপ টকে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, আপিলের সময় 30 দিন, চিঠির জবাব দেয় নাই ভারত। খোলা আকাশের নিচে আগুনে পোড়া করাইল বস্তির বাসিন্দারা, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।